মনে করো আজ তোমার মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি কোনোভাবে বেঁচে গেছো। কি মনে হচ্ছে ভালো খবর? একদমই না। কারণ ফাইনাল ডেস্টিনেশনের দুনিয়ায় বেঁচে যাওয়া মানে তুমি শুধু তোমার মৃত্যুর সময়টাকে পিছিয়েছো। এখন এই মৃত্যুর অভিশাপ এলো কি করে, এবং সে আর কিভাবে নতুন নতুন রূপে মানুষদের স্বীকার করবে, তো সেই গল্প নিয়ে আজ এসছি। তো চলো শুরু করা যাক ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্সের এক্সপ্ল্যানেশন। সালটা 1969। পল নামের এক ব্যক্তি তার গার্লফ্রেন্ড আইরিস ক্যাম্পবেলকে সারপ্রাইজ দিতে নিয়ে যাচ্ছে শহরের সবথেকে উঁচু বিল্ডিং স্কাই ভিউয়ের উপর। সেখানে এক রেস্টুরেন্ট রয়েছে যা আজই উদ্বোধন হতে চলেছে। পল স্কাই ভিউয়ের সামনে পৌঁছে সে অবাক হয়ে যায়। প্রথমত সে জানতই না যে আজ এটার ওপেন হতে চলেছে, আর তাছাড়া এটা বিলিয়নিয়ারদের জায়গা। এইখানে সে কোনো দিনই আসতে পারবে সে স্বপ্নেও ভাবেনি, যদিও পল আর যেভাবেই হোক তার স্বপ্ন পূরণ করছে। তারা ভিতরে প্রবেশ করার সময় দেখতে পায় পাশে একটা ফাউন্টেনের জল থেকে একটা বাচ্চা কয়েন চুরি করছে। তবে তখনই সিকিউরিটি এসে বলে যে ফাউন্টেন থেকে কয়েন চুরি করা একটা অশুভ ইঙ্গিত। এইটা শুনে বাচ্চাটা চলে যায়, যদিও কয়েনটা সে কিন্তু সাথে করেই নিয়ে যায়। তারা লিফটে করে 494 ফুট উপরে থাকা রেস্টুরেন্টে পৌঁছলে পল তাদের রিজার্ভ টেবিল খুঁজতে গেলে জানতে পারে যে এইখানে যতজনকে ইনভাইট করা হয়েছে তার চেয়েও বেশি লোক চলে এসছে। ফলে আগে রিজার্ভ করা থাকলেও এখন আর কোনো টেবিল খালি নেই। এটা শুনে পলের মনটা খারাপ হয়ে গেলে আইরিস তার মন ভালো করার চেষ্টা করে। তবে এমন সময় সে এত উপর থেকে নিচের দিকে তাকালে তার শরীরটা খারাপ করতে শুরু করে, মানে ওর ভার্টিগো আছে। তাই সে রেস্টরুমের দিকে গেলে তার সাথে দেখা হয় একজন বার সিঙ্গার ও তার ছোট্ট ছেলে জেবির। সে বুঝতে পারে আইরিস মা হতে চলেছে। আইরিস নিজেও এটা জানে, তবে পলকে সে এখনও এই খুশির সংবাদটা দেয়নি। কিছুটা সুস্থ হলে পল তাকে বিয়ের জন্য প্রপোজ করলে আইরিস রাজি হয়ে তাকে জীবনের সবচেয়ে খুশির খবর দেয় যে পল বাবা হতে চলেছে। ইতিমধ্যেই ফাউন্টেন থেকে কয়েন চুরি করা ছেলেটাও ছাদে এলে সে চুরি করা কয়েনটা মজার ছলে উপর থেকে ছুঁড়লে দমকা হওয়ার কারণে কয়েনটা নিচে না পড়ে রেস্টুরেন্টের একটা এক্সস্টেড ফ্যানের ব্লেডে আটকে ফ্যানটা থেমে যায়। এদিকে রেস্টুরেন্টের ভিতর ঝাড়বাতির এক টুকরো অংশ মেঝেতে পড়লে সেখানে চিড় ধরতে শুরু করে। যদিও এটা কেউ টের না পেয়েই সবাই নিজের তালে নেচে চলে। তবে এইবারেই হয় বিপদের আসল সূত্রপাত। এক্সস্টেড ফ্যানের সাথে আটকে থাকা কয়েনটা ছিটকে প্রচণ্ড জোরে কিচেনের একটা গ্যাস লাইনে আঘাত করলে সেটা ফেটে গ্যাস লিক হতে শুরু করে। আর এদিকে এখানে আজ ক্যাপাসিটির থেকে অনেক বেশি লোক চলে আসায় তারা চিড় ধরা জায়গার উপরে ক্রমাগত নাচতে থাকলে সেটা এতজনের ওজন সহ্য করতে না পেরে ভেঙে যায়। ফলে 500 ফুট উপর থেকে নিচে পড়ে অনেকে মারা যায় এবং সাথে পল। ততক্ষণে গ্যাস লিক হওয়ার কারণে পুরো বিল্ডিং বিস্ফোরণ হলে সবাই সিঁড়ি দিয়ে নামতে গেলে সেইটাও ভেঙে পড়ে। তাই কয়েকজন লিফটে উঠলে সেটা ওভারলোডের কারণে ভেঙে যায়। তবে এখনও আইরিশ সহ কয়েকজন বেঁচে থাকায় তারা বিল্ডিংয়ের এক সাইডে চলে আসে এবং বিল্ডিংটা এর কারণে একদিকে ঝুঁকে পড়ে। সেই সময় পিয়ানোর উপর ওই কয়েনটা পড়ে যাওয়ায় সেটা ভারসাম্য হারিয়ে নিচে কয়েন চুরি করা বাচ্চাটার উপর পড়ে এসে মারা যায় এবং কয়েনটাও পুনরায় ফাউন্টেনে ফিরে আসে। তবে এত কিছুর মধ্যে আইরিশ ও সিঙ্গারের সন্তান জেবিকে নিয়ে পালানোর চেষ্টা করলে তারাও মৃত্যুকে ফাঁকি দিতে পারে না। এবং এই দৃশ্য দেখে স্টেফনি চিৎকার করে উঠলে আমরা বুঝতে পারি এইটা এতক্ষণ ধরে সে দুঃস্বপ্ন দেখছিল। তবে সেটা আজ সে প্রথমবার দেখেনি। এই একই স্বপ্ন তাকে বেশ কিছু সময় ধরে তাড়া করে বেড়াচ্ছে। আইরিশ হচ্ছে তার দিদা, মানে মায়ের মা। তবে সে তাকে কোনো দিনও দেখেনি। সে তো জানেও না আইরিশ আদৌ বেঁচে আছে কিনা। তাই সে বুঝতে পারে না এই দুঃস্বপ্ন কেন তাকে বারবার আতঙ্কিত করে তুলছে। এই কারণে আইরিশের সম্পর্কে জানতে স্টেফনি পরের দিন রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। স্টেফনি তার বাবা মাটির সাথে দেখা করে তার থেকে আইরিশের সম্পর্কে জানতে চাইলে মাটি তাকে কিছুই বলতে চায় না। আসলে তাদের মা ডার্লিন অনেকদিন আগেই তাদের ফেলে চলে গেছিল। এই কারণে সে যাওয়ার পর থেকে মাটি তার সম্পর্কে কোনো রকম আলোচনাই করতে চায় না। তাই স্টেফনি তার ভাই চার্লিকে নিয়ে মামার বাড়ি রওনা দেয়। সেইখানে পৌঁছে তারা তাদের মামা হাওয়ার্ড, মামি ব্রেন্ডা ও 3 জন কাজিন এরিক, জুলিয়া এবং ববির সাথে দেখা করে। স্টেফনি হাওয়ার্ড ও ব্রেন্ডাকে তার দুঃস্বপ্নের কথা জানিয়ে আইরিশের কথা জিজ্ঞেস করলে তারা জানায় বর্তমানে আইরিশের মানসিক ভারসাম্য ঠিক নেই। হাওয়ার্ড ও ডার্লিনের বাবা মানে পলের মৃত্যুর পর সে পুরোপুরি পাগল হয়ে গেছে। সে তাদের স্কুল যেতে দিত না, সব সময় ঘর লক করে রাখত। তাদের ভয় দেখাতো যদি তারা ঘরের বাইরে যায় তাহলে নাকি মারা যাবে।
এবং শেষ অবধি তার পাগলামি এতটাই বেড়ে যায় যে পুলিশ এসে তাদের দুজনকে আইরিশের থেকে আলাদা করতে বাধ্য হয়। এরপর হাওয়ার্ড বিয়ে করে এবং তার সন্তান হয়, তবুও আইরিশ থামে না। সে হাওয়ার্ড ও তার পরিবারকে এখনও ভয় দেখানোর জন্য সব চিঠি পাঠাতো, যেখানে বিভিন্ন লোকদের ভয়াবহ মৃত্যুর খবর, কতটা নৃশংসভাবে তারা মারা গেছে এইসব লেখা থাকতো, সাথে তাদের ফটো। এতে ব্রেন্ডা এতটাই ভয় পেয়ে গেছিল যে শেষ অবধি হাওয়ার্ড তাদের ঠিকানা পরিবর্তন করে যাতে আইরিশ তাদের আর কোনো দিনই খুঁজে না পায়। তাই স্টেফনি আইরিশের পাঠানো চিঠিগুলো দেখতে চাইলে হাওয়ার্ড বলে আইরিশের থেকে দূরে থাকাই তার জন্য মঙ্গলের। তবে এসব স্বপ্ন দিন দিন স্টেফনিকে পাগল করে তুলছে। সে আইরিশকে খুঁজে না পেলে হয়তো সত্যি পাগল হয়ে যাবে। তাই সে তার মামিকে আইরিশের ঠিকানা জিজ্ঞেস করলে বলে তাদের বাড়ির ডাইনিং রুমের ক্যাবিনেটের ড্রয়ারে এতদিন ধরে লুকোনো আছে আইরিশের সব চিঠি। স্টেফনি সেখানে চিঠিগুলোর সাথে খুঁজে পায় আইরিশ ও পলের স্কাই ভিউতে তোলা একটা ফটো, যেটা সে স্বপ্নে দেখেছিল, আর সাথে রয়েছে আইরিশের বর্তমান ঠিকানা। তাই দেরি না করে মামার বারণ উপেক্ষা করে স্টেফনি আইরিশের ঠিকানায় পৌঁছলে দেখে আইরিশ এমন একটা বাড়িতে রয়েছে যার চারপাশে কেউ থাকে না। ঘন জঙ্গলের ভিতরে একটা ঝাউ পাহাড়ের কোলে একাকী এত বছর ধরে বসবাস করছে সে। বাড়ির বাইরে লাগানো আছে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন সব জিনিস। স্টেফনি নিজের পরিচয় দিলে আইরিশ তাকে তার ফোন, চাবি সবকিছু বাইরে একটা লকারের মধ্যে রেখে ভিতরে আসার অনুমতি দেয়। স্টেফনি ঢুকলে বুঝতে পারে আইরিশ এখানে প্রচণ্ড সাবধানতার সাথে আছে। এক পা চলার আগেও সে 10 বার ভাবে। উদ্দেশ্য একটাই, মৃত্যুকে পরাজিত করা। আসলে এই মুভিতে মৃত্যুকে একটা এন্টিটি বা গ্রিম রিপারের মতো দেখানো হয়েছে, যার আগমন হয় এক বিশেষ হাওয়ার মাধ্যমে। তাই খেয়াল করবে মৃত্যুর খেলা শুরু হওয়ার আগে সেখানে সব সময় হাওয়া বইতে দেখা যায়। নাতনিকে প্রথমবারের মতো দেখে আইরিশ প্রচণ্ড খুশি হয়ে তাকে এইখানে আসার কারণ জিজ্ঞেস করলে স্টেফনি তাকে স্কাই ভিউয়ের অভিশপ্ত স্বপ্নের ব্যাপারে জানায়। আইরিশ এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সেদিন পল যখন ছাদে আইরিশকে বিয়ের জন্য প্রপোজ করেছিল তখনই আইরিশ দুর্ঘটনা ঘটার আগে ভবিষ্যতের ঝলক দেখতে পেয়েছিল যে স্কাই ভিউয়ের মেঝে আজ ভাঙতে চলেছে। তারপর আগুন ও পুরো বিল্ডিং ধ্বংস হয়ে সবাই মারা যায়। তাই সে মৃত্যুকে আটকানোর চেষ্টা করেছিল, যেমন ছাদে বাচ্চাটার থেকে কয়েনটা নিচে ছোঁড়ার আগে কেড়ে সোজা চলে যায় রেস্টুরেন্টের ভিতর ড্যান্স ফ্লোরে। সেখানে গিয়ে মাইকে সবাইকে সাবধান করে ডান্স ফ্লোর থেকে সরে যেতে বলে, কারণ নাচের কারণে এত লোকের ভার সহ্য করতে না পেরে রেস্টুরেন্টের মেঝে কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়বে। আইরিশের কথা মতো সবাই তার নাচ থামিয়ে দেখে সত্যিই মেঝেতে ফাটল ধরতে শুরু করেছে। এরপর সবাই ডান্স ফ্লোর থেকে সরে গেলে সেদিন অনেক মানুষের প্রাণ বেঁচে যায় এবং এর কদিন পর স্কাই ভিউ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় এবং সাথে আরও কয়েক বছর পর সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়। তবে এরপর থেকে শুরু হয় আসল মৃত্যুর খেলা। মৃত্যুকে হারানো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই এরপর থেকে পল সহ যতজন মানুষ সেদিনে স্কাই ভিউতে ছিল সবাই মরতে শুরু করে আরও ভয়ঙ্করভাবে, নতুন নতুন পদ্ধতিতে। তারা সেই ক্রমানুসারেই মারা যায় যেমনভাবে আইরিশ তাদের পূর্বাভাসে দেখেছিল। শুধু এটাই নয়, তাদের পরবর্তী প্রজন্ম বিভিন্নভাবে মারা যেতে শুরু করে। কারণ স্কাই ভিউতে যদি প্রত্যেকটা মানুষ নিজের নিয়তি মতো মারা যেত তাহলে তাদের ছেলে মেয়েদের কারোরই অস্তিত্ব থাকতো না। তবে এখন আইরিশের ক্যান্সার ধরা পড়েছে, এবার সে আর কিছুতেই মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না। স্টেফনি জানতে পারে যেদিন আইরিশের ক্যান্সার ধরা পড়েছিল সেদিন থেকেই সে এই স্বপ্ন দেখতে শুরু করে, অর্থাৎ ইউনিভার্স তাকে কোনো একটা সংকেত দিতে চেয়েছিল। সে আরও জানতে পারে যে আইরিশ গত 20 বছর ধরে এই ঘরের বাইরে পা রাখেনি, কারণ সে জানে বাইরে গেলেই তার মৃত্যু নিশ্চিত। যদিও এত বছর পর সে জানতে পেরেছে মৃত্যু কিভাবে আসতে পারে, তাই সে মৃত্যুর এই পুরো প্যাটার্নকে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করেছে। আইরিশ তাকে ডায়েরিটা দিয়ে তার সাথেই বাকি জীবনটা কাটাতে বলে, কারণ আইরিশ যদি একবার মারা যায় তাহলে পুরো পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু স্টেফনির রয়েছে একটা নিজস্ব জীবন। সে এতক্ষণ আইরিশের এসব কথা, ডায়েরিতে মৃত্যুর এরকম পদ্ধতি দেখে সেও তাকে পাগল ভেবে চলে যেতে চাইলে আইরিশ তাকে আটকানোর চেষ্টা করে। তবে স্টেফনি কিছুতেই আইরিশের কথা না শুনলে অবশেষে সে 20 বছর পর তার ঘর থেকে বেরিয়ে আসে পরিবারকে বাঁচানোর জন্য। তখনই দমকা হওয়ায় একটা ধাতব ওয়েদার ভেন কেবিনের ছাদ থেকে খুলে একটা গ্যাস সিলিন্ডারের উপর পড়ে চাপ সৃষ্টি হওয়ায় ওয়েদার ভেনটা উড়ে আইরিশের মুখে বিদ্ধ হলে সে মারা যায়। স্টেফনি বুঝতে পারে আইরিশ এতক্ষণ ধরে যা বলছিল তা সব সত্যি এবং এখন তার কথা মতো মৃত্যু স্টেফনির পরিবারকে তাড়া করবে। তাই সে ডায়েরি সমেত বাড়ি ফিরে সবাইকে আইরিশের ভয়ঙ্কর মৃত্যুর খবর দেয়। পুরো পরিবার আইরিশের মৃতদেহ নিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করলে তখনই মায়ের মৃত্যুর খবর শুনে সেখানে উপস্থিত হয় ডার্লিন।
তবে সে যেহেতু তার পরিবারকে বহু বছর আগেই ছেড়ে পালিয়ে গেছিল, তাই স্টেফনি তাকে গ্রহণ করতে না পেরে বাড়ি ফিরে যায়। এর কিছুদিন পর বোন ফিরে আসায় খুশিতে হাওয়ার্ড পরিবারকে নিয়ে একটা বারবিকিউ পার্টি রাখলো। তবে সেইখানে ডার্লিন উপস্থিত থাকায় স্টেফনি পার্টিতে যায় না, বরং সে বাড়িতে আইরিশের দেওয়া ডায়েরিটা ভালোভাবে দেখতে থাকলে লক্ষ্য করে এখানে আইরিশ সব রকম মৃত্যুর সম্ভাবনার ব্যাপারে লিখে রেখেছে। সাথে খুঁজে পায় কয়েনটা, যেটা ওই বাচ্চাটা ফাউন্টেন থেকে চুরি করেছিল। তখনই সেখানে একটা ফটো ফ্রেম হঠাৎ ভেঙে একটা ভাঙা কাচের টুকরো স্টেফনির কাছে এলে সে বুঝতে পারে এটা অশুভ ইঙ্গিত, মানে পার্টিতে কিছু একটা হতে চলেছে। তাই সে সঙ্গে সঙ্গে মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে পার্টিতে ববি ড্রিঙ্কস তৈরি করার সময় একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললে সেখান থেকে কাঁচের একটা টুকরো বরফের মধ্যে পড়ে। এখন দুটোরই কালার যেহেতু এক, তাই সে বুঝতে পারে না যে ড্রিঙ্কের মধ্যে থেকে গেছে কাঁচের টুকরো। ববি সে ড্রিঙ্কসটা মাটিকে দেয়। তবে তখনই ববি ও চার্লি একটা জাম্পিং বেডে লাফালাফি করতে থাকলে তারা হাওয়ার্ডকেও বলে তাদের সাথে যোগ দিতে। বুড়ো বয়সী হাওয়ার্ড তাদের সাথে জাম্প করতে থাকলে সেটা দেখে মার্টি তার কাঁচের টুকরো মেশানো ড্রিঙ্কসের গ্লাসটা একটা টেবিলে নামিয়ে রাখে। ডার্লিন লক্ষ্য করে জাম্পিং বেডের নিচে রয়েছে একটা রেক। ডার্লিন সেটা দেওয়ালে হেলান দিয়ে রেখে দিলে তিনজনেই প্রাণে বেঁচে যায়। তখন স্টেফনি সেখানে পৌঁছলে সবাই তাকে দেখে বেশ খুশি হলেও সে বুঝতে পারে না এখানে কিভাবে বিপদ আসতে চলেছে। এদিকে হাওয়ার্ড জাম্পিং শেষ করে স্টেফনির সাথে দেখা করতে যাওয়ার সময় টেবিল থেকে গ্লাসটা পড়ে গেলে কাঁচের টুকরোটা ঘাসের মধ্যে গেঁথে যায় এবং অসাবধানতাবশত তার পা কাঁচের টুকরোয় গেঁথে গেলে সে যন্ত্রণায় ঘাসের মধ্যেই পড়ে যায়। তখনই কোনো কারণে দেওয়াল থেকে রেকটা একটা ঘাস কাটারের উপর পড়লে সেটা চালু হয়ে হাওয়ার্ডের সামনে চলে এলে সে ব্লেড হাওয়ার্ডের গল্প শেষ করে দেয়। অতঃপর তার শেষকৃত্য করে রাতে স্টেফনি বাড়ি ফিরে আবার আইরিশের ডায়েরিটা ভালোভাবে ঘাঁটতে থাকলে লক্ষ্য করে সেখানে একটা নাম রয়েছে জেবি, যে কিনা একমাত্র মৃত্যুর প্রকোপ থেকে সার্ভাইভ করেছে। এর সাথে সে মৃত্যুর এই পুরো প্যাটার্নটাও বুঝতে পারে যে স্কাই ভিউতে সেদিন যাদের মারা যাওয়ার কথা ছিল তাদের মধ্যে তো আইরিশও ছিল। মানে এখন আইরিশের কথা অনুযায়ী সে যদি সেদিন মারা যেত তাহলে হাওয়ার্ড, ডার্লিন কারোরই অস্তিত্ব থাকতো না। কিন্তু সেদিন আইরিশ বেঁচে যাওয়ায় এরা আজ জীবিত, সাথে এদের ছেলে মেয়েরা। আর এখন যেহেতু আইরিশ আর বেঁচে নেই, তাই এবার বাকিরা একে একে মারা যাবে, বড় থেকে ছোট এই হিসেবে। অর্থাৎ যে সব থেকে বড় সে প্রথমে মারা যাবে, মানে প্রথমে পলের পর আইরিশ, তারপর তার বড় ছেলে হাওয়ার্ড, মানে এখন পালা এরিকের, তারপর জুলিয়া, বব, আইরিশের মেয়ে ডার্লিন, স্টেফনি ও শেষে চার্লি। যদিও মার্টি ও ব্রেন্ডা এদের মধ্যে পড়বে না, কারণ আইরিশের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই, মানে তারা ওই ব্লাড লাইনের নয়। এরিকের মৃত্যু দোরগোড়ায় কড়া নাড়ছে দেখে স্টেফনি তার পুরো থিওরি পরিবারকে জানালে সবাই আইরিশের মতো তাকেও পাগল ভাবতে শুরু করে। কেউ তার কথায় বিশ্বাস করতে চায় না। এদিকে এরিক তার ট্যাটু পার্লারে গিয়ে হাতে ট্যাটু করতে থাকলে হঠাৎ একটা কাঁচের জার ভেঙে পড়লে সেগুলো পরিষ্কার করার সময় একটা লোহার চেন হঠাৎ করে এরিকের নাকে থাকা পিয়ার্সিং রিংয়ের সাথে আটকে যায় এবং চেনটার আরেক প্রান্ত ফ্যানের সাথে জড়িয়ে গেলে চেনটা ছাড়াতে একটা চেয়ারের উপর উঠে দাঁড়াতে গেলে একটা নাইট ল্যাম্প সেইখানে পড়ে থাকা তরল বিস্ফোরকের উপর পড়লে আগুন লেগে যায়। এদিকে কাল রাত থেকে এরিক স্টেফনির ফোন বা মেসেজের রিপ্লাই না দিলে সে সকালেই চার্লিকে নিয়ে চলে যায় মামার বাড়ি এরিকের সাথে দেখা করতে। তবে যাওয়ার পথেই এরিকের সাথে তাদের দেখা হয়ে যায়। আসলে গত রাতে পার্লারে আগুন তো লেগেছিল, তবে এরিক লেদারের জ্যাকেট পরে থাকায় তার কোনো ক্ষতি হয়নি। এইটা শুনে স্টেফনি বুঝতে পারে না এইটা কি করে সম্ভব হলো। এমন সময় এরিকের শরীর ঘেঁষে বেরিয়ে যায় একটা গাড়ি, তবে এইবারেও এরিক মরে না, অর্থাৎ মৃত্যু পরপর দুবার তাকে স্পর্শ করেও করল না। এদিকে জুলিয়া মর্নিং ওয়াকের জন্য বেরোলে সেখানে একজন এয়ার ব্লোয়ার দিয়ে শুকনো পাতাগুলো পরিষ্কার করার সময় ধুলো উড়ে পাশেই একটা বাচ্চার চোখে যায়, যে কিনা ফুটবল খেলছিল। এইবার সে চোখে অস্পষ্ট দেখা সত্ত্বেও ফুটবলে কিক মারলে তা সোজা গিয়ে আঘাত করে জুলিয়ার মাথায়। ফলে ভারসাম্য হারিয়ে সে একটা গার্বেজ বিনের মধ্যে পড়ে গেলে তখনই একটা গার্বেজ ট্রাক এসে বিনটা জুলিয়া সহ উঠিয়ে নিয়ে চলে যায়। এরিক, চার্লি ও স্টেফনি ড্রাইভারকে থামার জন্য অনেক অনুরোধ করলেও সে কানে হেডফোন দিয়ে গান শুনতে থাকায় সে কোনো কথাই শুনতে পায় না। তাই স্টেফনি ট্রাকের মধ্যে উঠে জুলিয়াকে বাঁচানোর চেষ্টা করে, তবে এই ট্রাকগুলো সমস্ত গার্বেজ কম্প্যাক্টরে পিষে ফেলে। আর এতক্ষণে সেই প্রসেস চালু হয়ে যাওয়ায় ময়লার সাথে জুলিয়াও ট্রাকের কম্প্যাক্টরে পিষে মারা যায়। জুলিয়ার এই ভয়ানক মৃত্যু দেখে এইবার সবাই বিশ্বাস করতে শুরু করে যে এতদিন ধরে আইরিশ বা স্টেফনি কেউই পাগলের প্রলাপ করছিল না। তবে স্টেফনি বুঝতে পারে না এরিকের জায়গায় জুলিয়া কিভাবে মারা গেল। তখনই ব্রেন্ডা সবাইকে জানায় যে এরিক আসলে হাওয়ার্ডের নিজের সন্তান না, ফলে তার সাথে আইরিশের রক্তের কোনো সম্পর্ক নেই।
আসলে বিয়ের পর ব্রেন্ডার জেরি নামের একজনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং এরিক হচ্ছে তারই ছেলে। এই কারণে গত রাতে ওই ভয়াবহ আগুনেও এরিক মারা না গিয়ে জুলিয়া মারা যায়। হাওয়ার্ডের পর তাদের ব্লাড লাইনের সব থেকে সিনিয়র ছিল জুলিয়া, অর্থাৎ এইবার পালা হচ্ছে ববির। তখনই স্টেফনির মনে পড়ে জেবির নাম। সে হয়তো এখনো বেঁচে আছে এবং হতে পারে সে জানে কিভাবে মৃত্যুকে বোকা বানানো যায়। তার নাম শুনে ডার্লিনের মনে পড়ে যে আইরিস তার প্রতি চিঠিতে জেবির নাম উল্লেখ করত। সে এখন হোপ রিভার নামের একটা হসপিটালে কাজ করে। ববিকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হলো এই একমাত্র জেবি। তাই স্টেফনি, চার্লি, ডার্লিন ও এরিক ববিকে নিয়ে রওনা দেয় জেবির সাথে দেখা করতে। পথে ডার্লিন স্টেফনিকে জানায় সে কেন তাদের সবাইকে ছোটবেলায় ছেড়ে চলে গেছিল। আসলে ছোটবেলা থেকে ডার্লিনের মা আইরিস তাকে শুধু মৃত্যু সম্পর্কে শিখিয়ে এসছে, কিভাবে মৃত্যুকে ধোঁকা দিতে হয়, কিভাবে তাকে হারাতে হয়। অনেক বছর পরেও ডার্লিন তার মায়ের কথাগুলো ভুলতে পারেনি। পরে যখন স্টেফনি ও চার্লি জন্ম নেয় তখন থেকেই ডার্লিনের মনে হতো যে স্টেফনি ও চার্লির উপরেও হয়তো এক্ষুনি মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে আসছে। প্রতিটা মুহূর্তে তার মায়ের মতোই সেও স্টেফনিকে ঘরের বাইরে যেতে দিত না। তাই ডার্লিন ভেবেছিল সে যদি তার ছেলে মেয়েদের কাছে থাকে তাহলে তারা পাগল হয়ে যাবে। এই কারণে সে তাদের ছেড়ে চলে গেছিল। ইতিমধ্যেই তারা হসপিটালে পৌঁছে জেবির সাথে দেখা করলে সে জানায় তার আসল নাম হচ্ছে উইলিয়াম ব্লাডওয়ার্থ। এমনকি সে এতদিন ধরে তাদেরই অপেক্ষায় ছিল, কারণ সেদিন স্কাইভিউতে আইরিস তার প্রাণ বাঁচিয়েছিল সবাইকে আগাম সতর্কবার্তা দিয়ে। সেই দিনের পর ক্রমানুসারে একদিন তার মা মারা যায়। এর কয়েক বছর পর আইরিস তাকে যোগাযোগ করে তার সাথে মৃত্যুর সমস্ত নিয়মগুলো আলোচনা করে এবং তারা দুজন মিলেই আইরিসের ঘরকে সুরক্ষিত রেখেছিল। কারণ একবার আইরিস মারা গেলে তার বংশের সবাই মারা যাবে, আর তারপরেই পালা জেবির। এখন ববির পরে স্টেফনি ও চার্লি মারা যাবে ও জেবি বর্তমানে আইরিসের মতোই ক্যান্সারে আক্রান্ত। সে আর ততদিনই বাঁচবে যতদিন চার্লি বাঁচবে। এই বলে সে চলে যায়। তবে চলে যাওয়ার আগে স্টেফনিদের জানিয়ে দিয়ে যায় মৃত্যুকে হারানোর দুটো পদ্ধতি। প্রথমত, যে মরতে চলেছে তাকে অন্য কাউকে মারতে হবে। মানে এখন ববি যদি অন্য কারোর জীবন নেয় তবে তার আয়ু ববির ডেডলাইনে যোগ হবে, ফলে সে বেঁচে থাকবে। দ্বিতীয়ত, কেউ যদি অল্প সময়ের জন্য মারা গিয়ে আবার বেঁচে ফিরে আসে তাহলে মৃত্যুর প্যাটার্ন ভেঙে যাবে। যেমন কিছু বছর আগে কিম্বারলি করম্যান নামে এক মহিলা যে স্কাইভিউতে মারা যায়, তার খুব কম সময়ের জন্য হার্টবিট বন্ধ হয়ে গেলেও ডাক্তার কোনোভাবে তাকে জীবিত করে তুলেছিল, তাই সে এখনও বেঁচে আছে। এরিক বুঝতে পারে ববকে বাঁচাতে হলে একমাত্র এই একটাই উপায়, ববকে মেরে আবার জীবিত করতে হবে। এরিক পরিকল্পনা করে সে ববিকে পিনাট খাওয়াবে, কারণ ববির পিনাটে অ্যালার্জি আছে এবং সেটা খেলে সে মারা যাবে। এবং তারা যেহেতু এখন হসপিটালেই আছে তাই ডাক্তাররা তাকে নিশ্চয়ই বাঁচিয়ে তুলতে পারবে এবং সবাই আসন্ন মৃত্যু থেকে বেঁচে যাবে। সো পরিকল্পনা মতো এরিক পিনাটের প্যাকেট সহ ববিকে নিয়ে চলে যায় একটা এমআইআর রুমে। সে ববির জন্য একটা হুইল চেয়ার আনতে গেলে এরিক এত জোরে দরজা বন্ধ করে যে দরজার পাশে থাকা একটা ফাইল কিবোর্ডের উপর পড়ে যায় এবং এমআইআর মেশিনটা চালু হয়ে যায়। এরই মধ্যে এরিক হুইল চেয়ার নিয়ে ফিরে এলে ববি পিনাট খেয়ে নিলে তার শরীরে শুরু হয় প্রতিক্রিয়া। সে এরিকের থেকে এপিপেন, মানে যেটার সাহায্যে তার অ্যালার্জি কিছুক্ষণের জন্য কমতে পারে, সেটা নেওয়ার চেষ্টা করতে থাকলে এরিক তাকে সেটা কিছুতেই দেয় না, কারণ এইটা দিলে ববি মরবে না। তবে যন্ত্রণায় ছটফট করে ববি হুইল চেয়ার থেকে পড়ে যায়। তবে এমন সময় ঘটে আরেক দুর্ঘটনা। আসলে কোনো ব্যক্তির এমআইআর করা হলে তাকে সব রকম মেটালের জিনিস, মানে কারোর শরীরে পিয়ার্সিং করা থাকলেও তা খুলে আসতে বলা হয়, কারণ এমআইআর এর ম্যাগনেট প্রচণ্ড শক্তিশালী। তবে এরিক ও ববি দুজনেই এটা জানতো না। তাই এখন এমআইআর মেশিনের পাওয়ার আচমকা অনেকটা বেড়ে গেলে এরিকের পুরো শরীরে অনেক পিয়ার্সিং রিং থাকায় সেগুলো এমআইআর মেশিনের দিকে আকর্ষিত হতে শুরু করে এবং তখনই হুইল চেয়ারটা এরিক সহ এমআইআর মেশিনের ভিতর ঢুকে এসে বীভৎসভাবে মারা যায়। ববি এখনও যন্ত্রণায় ছটফট করতে থাকায় সে দেখতে পায় এরিকের হাতে রয়েছে এপিপেন। সে এরিকের থেকে এপিপেনটা দিয়ে নিজেকে সারিয়ে তোলে। তবে তখনই একজন নার্স এমআইআর রুমের দরজা খুলে ভিতরে ঢুকলে দরজার ওই পাশ থেকে ভেন্ডিং মেশিনের একটা মেটাল কয়েল সোজা এসে ববির মাথায় ঢুকে গেলে সে মারা যায়। অর্থাৎ এখন পালা ডার্লিনের। তবে ডার্লিনকে যদি কোনোভাবে বাঁচানো যায় তাহলে স্টেফনি ও চার্লিও বেঁচে যাবে, আর তাকে বাঁচানোর একমাত্র ঠিকানা আইরিশের সেই সুরক্ষা কবচ, মানে পাহাড়ের কোলে তার নির্জন বাড়ি। সেইখানে থাকলে কেউ নিশ্চয়ই মারা যাবে না, তবে বাকিটা জীবন ডার্লিনকে সেই ঘরেই কাটাতে হবে, বাইরে এলে চলবে না। সেখানে থাকলে কেউ মারা যাবে না। তাই স্টেফনি ও চার্লিকে বাঁচাতে ডার্লিন সিদ্ধান্ত নেয় সে তার বাকি জীবনটা ওইখানেই বন্দিদশায় কাটাবে।
তারা বেরোতেই যাবে তখনই আইরিশের ডায়েরি থেকে কয়েনটা পড়ে যায় এবং স্টেফনি সেটা লক্ষ্য না করলে কিছুক্ষণ পর এক বৃদ্ধা কয়েনটা তুলে নিজের কাছে রাখে। ইতিমধ্যে ওরা আইরিশের ঘরে পৌঁছলে দেখে সেখানে সুরক্ষা ব্যবস্থা এতটাই মজবুত ছিল যে আইরিশের ঘরে ঢুকতে গেলে মেন দরজা ভাঙতেই হবে। তাই স্টেফনি মেন দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করলে গাড়িটা সোজা গিয়ে থামে একটা জলাশয়ের পাশে। স্টেফনি গাড়ি থেকে নামতে গেলে দেখে তার সিট বেল্টটা কোনোভাবে আটকে গেছে এবং যেভাবেই হোক ডার্লিনকে বাঁচাতেই হবে। তাই স্টেফনি চার্লিকে বলে তাকে ঘরের ভিতর দিয়ে আসতে। কিন্তু তখনই দমকা হাওয়া শুরু হলে আইরিশের বাড়ির উপরে থাকা একটা ল্যাম্পপোস্টের তার ছিঁড়ে যাওয়ায় পুরো বাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড বিস্ফোরণে চার্লি একটা বড় কাঠের চায়ের উপর আটকে যায়, আর তখনই একটা ল্যাম্পপোস্ট তার মাথার উপর পড়লে সে ল্যাম্পপোস্টের নিচেই থেঁতলে যায়। এদিকে বিস্ফোরণের ঝটকায় ডার্লিনের গাড়িটাও পাশে জলাশয়ে পড়ে গেলে স্টেফনি অনেক চেষ্টা করে সিট বেল্ট খুলে বেরিয়ে আসতে, তবে সে পারে না। এমন সময় চার্লি সিট বেল্ট কেটে তার দিদিকে বাঁচিয়ে নিলেও এতক্ষণ জলের নিচে থাকায় সে অজ্ঞান হয়ে যায়। চার্লি স্টেফনির শরীরকে পুশ করলে অবশেষে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসে ফিরে আসে। অর্থাৎ জেবির কথা মতো স্টেফনি মৃত্যুর প্যাটার্ন ভাঙতে সক্ষম হয়েছে। অর্থাৎ এখন সে ও চার্লি দুজনেই নিরাপদ। এরপর প্রায় এক সপ্তাহ কেটে যায়। চার্লির আজ প্রম ডেট জেনির সাথে, তাই স্টেফনি চার্লিকে রেডি করার জন্য তার ব্লেজারে একটা গোলাপ লাগাতে গেলে স্টেফনির হাতে গোলাপের কাঁটা ফুটে যাওয়ায় রক্ত পড়তে শুরু করে, ঠিক যেমনটা স্কাই ভিউ দুর্ঘটনার সময় আইরিশের সাথে হয়েছিল। অর্থাৎ এইটা একটা অশুভ ইঙ্গিত। যদিও এখন যেহেতু মৃত্যু আর তাদের ছুঁতে পারবে না, তাই স্টেফনি এটা নিয়ে অত মাথা ঘামায় না। তখনই রাস্তা থেকে কয়েন কুড়িয়ে পাওয়া সে বৃদ্ধা প্রমে উপস্থিত হলে অসাবধানতা বশত তার হাত থেকে কয়েনটা পড়ে পাশের এক রেল লাইনের জয়েন্টের মাঝে আটকে যায়। এমন সময় জেনির বাবা ডক্টর রেডিক এসে স্টেফনিকে জানায় যে আইরিশের বাড়ির দুর্ঘটনার রাতে টেকনিক্যালি স্টেফনির হৃদস্পন্দন বন্ধ হয়নি, অর্থাৎ সে শুধুমাত্র অজ্ঞান হয়েছিল। অর্থাৎ তাদের উপর থেকে এখনো মৃত্যুর অভিশাপ যায়নি। এমন সময় স্টেফনি খেয়াল করে আইরিশ 55 বছর আগে যে পোশাকটা স্কাই ভিউ দুর্ঘটনার দিন পরেছিল আর সেটা জেনি পড়েছে। আচমকা পাশের রেল লাইন দিয়ে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়ে স্টেফনি ও চার্লির উপর গিয়ে পড়লে তারা শেষ হয়ে যায়। অর্থাৎ যে কয়েন দিয়ে সব শুরু হয়েছিল সে কয়েন দিয়ে আজ সব কিছু শেষ হলো। স্টেফনি ও চার্লির মৃত্যু আরও একবার প্রমাণ করে দেয় যে মৃত্যুকে ধোকা দেওয়া সহজ নয়, আর যদি কেউ দিয়েও ফেলে তাও মৃত্যুর প্রতিশোধ ঠিকই নেবে, কারণ মানুষ মানেই মরণশীল। আর এইখানেই শেষ হয় আজকের মুভি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স।